আমার হাতে একটা ইনজুরি হয়েছে, আমাদের গিটার বাজাতে পারবো না। মেঘালয় বলল। কথা শুনে রাফাতের মনটা বেশ খারাপ হলো। বলল, আচ্ছা গিটার বাদেই গাও ভাই। If you guys don't mind, I can play that. এতক্ষণে আবরারের মুখ থেকে একটা কথা শোনা গেল। এতক্ষণ আবরার নীরব শ্রোতা হয়ে শুনছিল। তাহলে তার কোনো কথা নেই, তুমি বাজাও আরাপ। আর মেঘ, তুই গান ধর। বলে ধ্রুব গিটারটা আবরারের হাতে ধরিয়ে দিল। টুংটাং শব্দে গিটারের মৃদু শ্রুতি মধুর ধ্বনি শুরু করলো। আর তার সাথে পুরুষালী ভরাট কণ্ঠের চমৎকার ধ্বনিতে হলো চারপাশ। সেই কণ্ঠস্বরে যেন হিম বাতাস বয়ে গেল শরীর জুড়ে। হাজারো সংযম করে রাখা চোখটা বাঁধ ভেঙে মুখ তুলে তাকালো। চাঁদের জ্যোৎস্না স্নান আর ল্যাম্পপোস্টের মৃদু আলোয় মায়াভরা চেহারায় গিয়ে উঠল। মেঘ স্থির পালকের দিকে চেয়ে গান গাইছে। লজ্জায় সারা মুখে লালাভ ছড়িয়ে গেল, তবুও চোখ সরাতে পারল না পালক। কেন জানে না, চোখ সরাতে ইচ্ছা করছে না। हंसता रहता हूँ तुझसे मिलकर क्यों आजकल, बदले बदले हैं मेरे तेवर क्यों आजकल, आंखें मेरी हर जगह ढूंढे तुझे बेवजह, ये मैं हूँ या कोई और है मेरी तरह, कैसे हुआ तो इतना जरूरी, कैसे हूँ कैसे हुआ तो इतना जरूरी, कैसे हूँ। ইস, মেঘের গানের গলা এতটা মোহনীয়, ইচ্ছে করছে সময়টা থেমে যাক। নীলাভ চোখ জোড়ায় চাহনি পালক হতে না সরুক, তার অপলক দৃষ্টি পালকের দিকে বারবার আসুক। এই চোখ দুটোর অতল গহ্বরে পালক নিজেকে হারায়, বারবার হারায়। এই যে গানের তালে তার ভাস হওয়া গাল, ছোট্ট হওয়া চোখ, শ্বাসনালীর কম্পন, সব কিছুতে যেন অদ্ভুত তরঙ্গ বয়ে যাচ্ছে। এই উথাল পাথাল ঢেউয়ে পালক নিজেকে হারাচ্ছে। সুহৃদয় পুরুষের কণ্ঠে এমন মোহনীয় গান, আর তার এমন পালকের দিকে নিবদ্ধি বেহা দৃষ্টিতে যেন মিলিয়ে যায়। আশেপাশে তাকেও দেখতে পাচ্ছে না, কিচ্ছু নেই, শুধু দুহাত দূরে বসে থাকা সুদর্শন চেহারাটাই পালকের দুনিয়া জুড়ে ছেয়ে যাচ্ছে। ব্যস্ত নগরীর গাড়ি যানবাহন পাল্লা দিয়ে এগিয়ে চলছে। গ্রীষ্মকালের তপ্তটা একটু হেলে বৈরী হাওয়ার আগাম জানাচ্ছে বর্ষার বাড়িধারাকে। আকাশটা মেঘলা নয়, তবে পরিষ্কারও নয়। সন্ধ্যা পার হয়ে মিটমিটিয়ে তারায় সজ্জিত হয়েছে আকাশের বুক। দ্রুত পায়ে হাঁটার দরুন পাতলা গোলাপি রঙের ওড়নাটা বাতাসের ধাক্কায় উড়াউড়ি করছে। চুলগুলো ছড়িয়ে পড়ছে কপাল আর মুখে। হাতে ব্যাগ নিয়ে হাঁটছে স্টেশনের রাস্তা ধরে। সামনেই আরশি আর শিমু হাঁটছে। দৌড় আপু, নাই তো ট্রেন মিস করব। আরে ট্রেন তো 7:30টায়, সবে মাত্র 7টা বাজে, এক্ষুনি কেন মিস করবি আজব? পালকের কথায় রাফাত বোকা হেসে মাথা চুলকে বলল, ওই একটু এক্সাইটমেন্ট আর কি। হ ভাই, দীক্ষা চলাফেরা করিস, তোর এক্সাইটমেন্টের ঠেলা ট্রেনের জানালা দিয়ে ঝাঁপ দিস না আবার। দেখ আপদ,
তুই আর তোর আপদ মার্কা কথাবার্তা দুইটাই সাইডে থাক। এমন শোভাযাত্রায় তোর মতো আজেরা মুখ দেখাবার চাই না। তোর মুখ দেখার জন্য আমি টিকিট কেটে বসে নেই, চুপ মার। আমি তো নিজের চিন্তায় আছি, আরব ভাই তো এখনো এলো না। পানির বোতল খুলে এক ঢক পানি গিলে নির্বীর মুখটা বাঁকিয়ে বলল, আব্বে আরাব খোর, তোর আরাব ভাই এসে যাবে, ডোন্ট ওয়ারি। এসে গেছে, সাইডে দেখ। পালকের কথায় ঘাড় ঘুরিয়ে তাকালো সবাই। আবরার আর ধ্রুব দুজন একসাথেই গল্প করতে করতে আসছে। সেদিন সারা রাত আড্ডা দিয়ে সবার মাঝে বন্ডিংটা বেশ জমেছে। আবরার, ধ্রুব আর মেঘ সবার বেশ খাতির হয়েছে। তাই আবরারকেও পালকরা জোর করেছে ওদের সাথে যেতে, যদিও ওরা শুধু বলেছে, জোর তো করেছে আরশি। মাঝখানে দুদিন সময় ছিল সব প্রিপারেশন গোছগাছ করার জন্য। বাড়ির সকলের অনুমতি নিয়ে সিলেটের উদ্দেশ্যে বেরিয়েছে আজ। রুচিতাকেও সাথে আনার খুব ইচ্ছে ছিল, কিন্তু মিষ্টির শরীরটা হুট করেই খারাপ করছে। সিজন চেঞ্জের দরুন ঠান্ডা আর জ্বরে পড়েছে বাচ্চাটা, তাই রুচিতা আর আসার নাম করেনি। সন্ধ্যা 7:30টায় ওদের ট্রেন। রাফাত আর আদ্রিসের জ্বালায় ওরা আধ ঘন্টা আগেই এসে বসে আছে, তাও নাকি ওরা ট্রেন মিস করবে। অলিভ রঙের টি শার্টে ফর্সা গায়ের আবরারকে বেশ মানিয়েছে। আবরার দারুণ ফর্সা, শরীরের গঠনও বেশ সুষ্ঠু। এক কথায় প্রথম দেখায় তাকে সুদর্শন পুরুষের তালিকায় প্রথম সারিতে রাখা যায়। পাশেই ধ্রুব ফোন কানে কথা বলছে। উজ্জ্বল শ্যামবর্ণ গঠনের, মাথায় ঝাঁকড়া চুল আর বড় বড় আক্ষি যুগলে তাকেও মন্দ লাগে না। বেশ মায়া কারা চেহারা। আবরারকে দেখে তো আরশি টাসকি খেয়ে চিত হয়ে আছে সে জানে, কিন্তু শিমুর ওভাবে ধ্রুবর দিকে তাকিয়ে থাকা দেখে বেশ অবাক হলো। কেমন অপলক চেয়ে আছে। পালক ধীরে ধীরে ওর পাশে গিয়ে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলল, কিরে বৌদি, তুভি গাই? পালকের কথায় হক চকিয়ে উঠে বলল, কে গাই, কাহা গাই? এই বলদের মতো ভুলভাল বোকা দেখলে পালকের মন চায় এক লাথি দিয়ে উগান্ডায় পাঠায়। না কুসকে খুব বিশ্রী কিছু বলতে নেবে, তখনই আদ্রিস বলল, ম্যাক ভাই কই, এখনো আসলো না যে? এসে পড়বে, ওর সাথে কথা বলছিলাম, একটু কাজে আটকা পড়েছিল। কালো রঙের টি শার্ট আর জিন্স পরিহিত লোকটার কথার উত্তরে রাফাত বলল, আরে ধ্রুব ভাই, তোমার বন্ধু কি সবসময় এমন সিরিয়াস মুডে থাকে? আগে পড়াশোনা আর এখন কাজ, এইসব বাদেও ওর মাথায় কিছুই আসে না? বিয়ের দিনও বলবে আমার প্রজেক্টটা কমপ্লিট করে নেই, তারপর কবুল বলতেছি। রাফাতের কথায় ধ্রুব সহ সকলে উচ্ছ্বাসে হেসে উঠল। তখনই হুইসেল বাজিয়ে মাটি কাঁপিয়ে আগমন ঘটল ট্রেনটির। এই সময় ট্রেন যাত্রী নামাতে যতটুকু সময় নেয় তার বেশিক্ষণ দাঁড়াবে না, তাই ট্রেন থামতেই উঠে পড়তে হবে। ট্রেনটা লোহার পাতে ঘর্ষণ করে বিকটভাবে ক্যাচ শব্দে থামল। নিবিড়, শিগগির উঠে পড় বলেই এগিয়ে গেল রাফাত। একে একে উঠতে লাগলো সবাই, কিন্তু পালকের দৃষ্টি স্টেশনের ফ্রন্টের দিকে। মেঘ এখনো আসলো না। কি কাজ আছে বলে দুপুরে বেরিয়েছিল, সন্ধ্যা গড়িয়ে রাত হলো। ট্রেনও তো এসে গেল। মেঘ বলেছিল সময় মতো পৌঁছে যাবে, কিন্তু এখনো আসলো না। শিমু, আরশি, নীরব, আদ্রিস একে একে সবাই উঠে গেছে। পালকের সেদিকে খেয়ালই নেই। ট্রেনটা আবারও হুইসেল দিয়ে জানান দিল মুহূর্তেই আবরার গতিশীল হতে যাচ্ছে। পালক এখনো নির্লিপ্ত দাঁড়িয়ে, কেমন বিষাদে ভরে গেল মনটা। তাহলে কি মেঘ আসবে না? মানুষের প্রতিযোগিতা লেগে গেল ভিড়ে ঠেলে ট্রেনে ওঠার জন্য। পালকের ভাবনার মাঝেই হঠাৎ এক যাত্রী ট্রেনের ওঠার পারাপারিতে ধাক্কা দিয়ে গেল। মুখ থুবড়ে পড়তে নিলেই শক্ত করে আঁকড়ে ধরল কেউ। আদ্রিস পালককেই সাহায্য করতে এগিয়ে আসছিল, কিন্তু
ওকে আঁকড়ে ধরা মানুষটাকে দেখে আর আগালো না, মুস্কি হেসে চলে গেল। ঘটনার আকস্মিকতায় পালক এখনও ভীত হয়ে আছে। ট্রেনে ওঠার অভিজ্ঞতা পালকের খুব কম, দেখলেই ভয় লাগে। ভয় আটকে আছে এখনো। হাতের বন্ধনটা আরো দৃঢ় হলো। চোখ মেলে তাকানোর আগেই কেউ কোমরে আঁকড়ে ধরে এক ঝাটকায় উঠিয়ে দিল ট্রেনে। নেত্রপল্লব খুলেই সামনে আসলো অতি মাত্রায় সুদর্শন চেহারাটা। সাদা রঙের টি শার্টের উপরে হালকা নীল আর ধূসর বর্ণের মিশ্রণে একটা চেক শার্ট পরনে, পায়ের সাদা কেটস আর গলায় ঝুলানো কালো রঙের সানগ্লাস। পালক এখনো ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে। মেঘালয়ও ঝটপট উঠে পড়ল ট্রেনে। নির্মিষে আবারও শুরু হলো বুকের ভেতরের কাঁপুনি। এখানে দাঁড়িয়ে থাকার ইচ্ছে আছে? করলে বলো, থাকতে ফেলে দেবো। নিমিষেই আবারও শুরু হলো বুকের ভেতরের কাঁপুনি। মেঘের কথায় হুঁশ ফিরল। লোকটা সবসময় হুমকি ধমকি দিয়েই থাকে, জীবনে মুখ থেকে ভালো কথা বেরোবে না। মেঘের কথায় ভ্রুকুটি করে বড় বড় পা ফেলে এগোতে লাগলো আগে আগে, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হলো না। হাজারো মানুষের ভিড়ে পা ফেলা দায় হয়ে গেছে। মানুষের ঠেলাঠেলি ধাক্কায় পিষে যাচ্ছে যেন। এই জন্য পালকের লোকাল ট্রেন পছন্দ না একদম। কিন্তু কি করবে, কতগুলো অমানুষের সাথে থাকে, তাদের শখ করেছে এমন ট্রেনেই চড়বে। এতে নাকি বেশ এনজয় করা যায়। নিজের গায়ে অন্য পুরুষের ধাক্কায় ভীষণ বাজে লাগে। আশেপাশে মানুষ যেন গায়ের সাথে চিপকে যাচ্ছে। ট্রেন চলতে শুরু করছে। ঝাঁকুনিতে বারবার বেসামাল হয়ে যাচ্ছে। হঠাৎ পেছন থেকে কেউ এক হাতে কোমর আঁকড়ে নিজের কাছে টেনে নিল। মেঘ গম্ভীর মুখ করে বলল, সব জায়গায় বেশি পাকনামি করতে গেলে তুলে আছাড় দেবো। বলেই এক হাতে পালকের কোমর আঁকড়ে ধরে আরেক হাতে ভিড়ে ঠেলে দ্রুত এসে গেল নিজেদের কেবিনে। সবাই সিটে বসে পড়েছে। পালক কোমর থেকে মেঘের হাত সরাতে নিলেও আবারও শক্ত করে চেপে ধরল। সবাই দেখলো না দেখার ভান করে অন্যদিকে চেয়ে রইল। সকলের মুখেই মিষ্টি মিষ্টি হাসি স্পষ্ট। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে পালকের। লোকটা সবার সামনেও এমন বেহাপনা করবে ভাবতেও পারেনি পালক। মেঘালয়ের হাত আলগা হতেই পালক ছিটকে সরে গেল। কিন্তু ওমা, গিয়ে দেখে সবাই যার যার মতো বসে পড়েছে। সামনাসামনি বসা সিটে ওরা 5 জন, আর আবরার বসেছে বাকি 3টে সিটের পেছনে বাম পাশের দিকে, যার একটাতে ধ্রুব বসেছে। বাকি রইল পাশাপাশি 2টো সিট, আর অবশিষ্ট আছে পালক আর মেঘালয়। তার মানে পালককে মেঘের সাথেই বসতে হবে। অসম্ভব। তোরা সবাই তো বসে পড়লি আগে আগে, এখন আমি কোথায় বসবো? কেন, তুই মেঘ ভাইয়ের সাথে বস। রাফাতের কথায় বিরোধিতা করে পালক বলল, অসম্ভব, ওনার সাথে আমি কিছুতেই বসবো না। তাহলে দাঁড়িয়ে থাক, কারণ আর সিট নেই, আর আমারও এখান থেকে এক চুল নড়তে পারছি না। তোরা সবগুলো বেঈমান, তোর প্রজাতির। এমন করবি জানলে কখনোই আসতাম না তোদের সাথে। এখন এসেই যখন পড়েছিস কি আর করার, চুপচাপ গিয়ে বসে পড়, নয়তো ট্রেনের ঝাঁকিতে পুতুলের মতো শরীর নিয়ে জানালা দিয়ে উড়িয়েও যেতে পারিস। আদৃশের কথায় মুখ কুঁচকে গটগট করে চলে আসলো পালক। কিন্তু চলে তো আসলো, বসবে কথায়? আর চোখে তাকাতে দেখে বেহেয়া মেঘ জানালার পাশের সিটটা ফাঁকা রেখে এ পাশটায় বসে আরামে কানে হেডফোন লাগিয়ে পায়ের উপর পা তুলে বসে আছে, যেন এদিকের কোনো ধ্যানই নেই। বার কয়েক মুখ ভেংসি দিয়ে ধীরে ধীরে পায়ে গিয়ে দাঁড়ালো। আজব, মেঘ তাকাচ্ছে না পর্যন্ত। মেঘ না বেরোলে পালক বসবে কি করে? পাশে গিয়ে বলল, আমি বসবো। পালকের কথায়ও কোনো হেলদোল নেই মেঘের। আপন মনে ফোন টিপেই যাচ্ছে। এবার বেশ জোরেই বলল, আমি বসবো, শুনতে পাচ্ছেন না? কান থেকে হেডফোন সরিয়ে পালকের দিকে চেয়ে বলল, হ্যাঁ, পাচ্ছি তো। তাহলে এমন সং হয়ে বসে আছেন কেন? না বেরোলে আমি ঢুকবো কি করে? ও, বসবে তুমি? আমি ভাবলাম আরো কিছুক্ষণ দাঁড়িয়ে এক্সপ্রেশন দিবে। তার কয়েকটা ভেঙচি দিল না? মেঘের কথায় পালক হা করে চেয়ে রইল কিছুক্ষণ। ছিল তো ফোনের মধ্যে ডুবে।
দেখলো কি করে? 7-5 ভেবে গিয়ে ধপ করে বসলো জানালার পাশের সিটটাতে। ঝড়ের বেগে ট্রেন ছুটছে, বাতাসের দাপটে চুলগুলো এলোমেলো উড়ে চলেছে। পালক থামাচ্ছে না, বেশ ভালোই লাগছে। পালকের চুলগুলো আশ্রে পড়ছে মেঘের মুখে। সিটে মাথায় এলিয়ে আনমনে পালকের চুলের সুবাস নিচ্ছে মেঘ। কেমন ঘোর লেগে আসছে এমন সুবাসে, নিজেকে হারিয়ে ফেলছে যেন। সামনের সিটে হতে রাফাত আর নিবিড়ের হাসির শব্দ ভেসে আসছে, সাথে অন্য সবারও। পালকের বেশ রাগ হলো। কত বড় হারামিগুলো নিজেরা সব একসাথে বসে পালককে পাঠিয়েছে রাক্ষসটার সাথে। বসে থেকে উত্তাপ শুরু করছে পালক। এদিকে ওদিকে তাকাচ্ছে আর নড়াচড়া করছে, একদণ্ড স্থির হচ্ছে না। নড়াচড়া করে ওড়না ওড়াতে খুব ভালো লাগে। ওড়না সরে গিয়ে যেখানে তিল দেখা যাচ্ছে সে খেয়াল আছে? মেঘের এহেন কথায় চোখ বড় বড় করে তাকালো পালক। নিচের দিকে চেয়ে অন্না ঠিক করে বলল, আপনাকে আমি ভালো ভেবেছিলাম, আপনার নজর এত খারাপ? ছি। পালকের কথায় মেঘ ঝুঁকে চাপা স্বরে বলে, অসভ্যতার কি পেলে এখানে? শুধু তো বলেছি দেখা যাচ্ছে। আমি কি সেখানে চুমু দিয়েছি নাকি নাকি কামড় দিয়েছে যে অসভ্য বলছো? মেঘের কথায় পালক লজ্জায় মুচড়ে যাচ্ছে। লোকটার মুখে কোনো লাগামই নেই। আপনি শুধু অসভ্যই নন, প্রচণ্ড বেহায়া আর লুচ্চাও। ছি, আমি ভাবতেও পারিনি। পালকের কথাতে কোনো হেলদোল নেই মেঘের। আগের মতোই দায় সারা ভাবে বলল, এত ভাবাভাবির কি আছে? আমি কি বিয়ের আগে তোমার সাথে ফুলসজ্জা করতে চেয়েছি? এত ভাবতে হবে? পালক কোনো উত্তর দেওয়া তো দূর, চোখ তুলে তাকালো না পর্যন্ত। মেঘের এরূপ কথায় ওর ভেতরে দামামা শুরু হয়েছে। প্রতিটি শিরায় শিরায় শিহরণ বয়ে যাচ্ছে। লোকটা কি বুঝে না কোথায় কি বলতে হয়? এখন যদি পালকের হার্ট অ্যাটাক হয়, সেই দায়ভার কি মেঘ নিবে? কিছুক্ষণ নীরবে পার হলো। জ্যোৎস্না রাতের চাঁদের আলোয় কেবিনের ভেতরটাও জ্বলজ্বল করছে। লাইট নিভিয়ে দিয়েছে কিছুক্ষণ আগেই। ছুটন্ত ট্রেনের দমকা বাতাসে বেশ শীত শীত করছে পালকের। জানালার পাশ থেকে একটু একটু করে সরে এলো। গায়ের জামাটা বেশ পাতলা হওয়ায় যেন জামা ভেদ করে বাতাস ঢুকছে। পালকের এমন জড়সড় হওয়া দেখে মেঘ এক হাতে বাড়িয়ে পালকের কোমর ধরে কাছে টেনে নিল। মেঘের এমন কাজে পালক বেশ হতবাক হলো। বার কয়েক সরে আসতে নিলেও মেঘ হাতের বন্ধন আলগা করল না, তাই নিজেই দমে গেল। মেঘের গায়ের উষ্ণতায় যেন অন্যরকম ভালো লাগা কাজ করলো শরীর জুড়ে। ঠান্ডা ঠান্ডা বাতাসে এমন নিমগ্ন উষ্ণতা আর নাসারন্দ ভেদ করে আসা পুরুষালী মিষ্টি সুবাস মাত্রাতিক মোহনীয় ঠেকছে, যেন হুঁশ হারাচ্ছে পালক। প্রচণ্ড আবেগের বশীভূত হয়ে দ্রুত আরও ঘুচিয়ে নিল। মেঘের বুকের ভেতরটায় মিশে গেল। পালকের এভাবে কাছে আসায় মেঘের বুকের ভেতর তোলপাড়ের মাত্রা ছাড়িয়ে গেল। নিজেকে সামলে রাখা ভীষণ দায় হয়ে যাচ্ছে। কম্পন মাত্রা বুকের বাম পাশ ছাড়িয়ে সারা শরীরে বয়ে যাচ্ছে। কাপা কাপা হাতের বন্ধন আরও দৃঢ় করলো, চেপে ধরলো পালককে বুকের মাঝে। দু হাতের বাহুডোর আরও ঘনিষ্ঠ হলো। প্রচণ্ড আবেশে পালক দু হাতে আঁকড়ে ধরল মেঘের শার্ট। সারা শরীর জুড়ে অস্থিরতার মাত্রা। মেঘ ব্যাকুল হয়ে উঠেছে। জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। বুকের জিরিজিরি অনুভূতিগুলো বড্ড বেহায়াপনা করছে। এত আবেগ, এত মোহনীয়তা কথাই ছিল এতদিন। নিজেকে সামলানোর প্রচেষ্টায় চরমভাবে ব্যর্থ হলো। ঠোঁট গোল করে জোরে বেগে নিঃশ্বাস টেনে নিল। হাতটা শক্ত করে চেপে ধরে মুখ ডুবালো পালকের গলায়। তোরাত গতিতে বিদ্যুৎ খেলে গেল পালকের কায়া জুড়ে। নিজের গলায় খোঁচা খোঁচা দাড়ির ঘষা আর আশ্রে পড়া তপ্ত গরম নিঃশ্বাসে সারা শরীর অবশ হয়ে গেল। হৃৎপিণ্ডের অস্বাভাবিক কম্পন ছাড়িয়ে স্পষ্ট শব্দে বেরিয়ে এলো মুখ থেকে। মেঘের বুকের কাছটায় নখ দিয়ে খামচে ধরল। মেঘের এই গাঢ় আলিঙ্গন ছাড়ানোর মতো শক্তি ইচ্ছে কোনোটাই পাচ্ছে না।
চরম আবেশে নেত্রকোণ থেকে এক ফোঁটা জলবিন্দু গড়িয়ে পড়ল। কানের পেছনে ছোট্ট উষ্ণ চুম্বন দিয়ে দু হাতে মিশিয়ে নিল পালককে বুকের সাথে। দুজনের মাঝে এক সূচ সমান দূরত্ব অবশিষ্ট নেই। গভীর অন্ধকারের চাঁদের মৃদু আলোয় মিশে গেল দুটো মানুষের হৃৎস্পন্দন। প্রগাঢ় অনুভব, ভেতরের তোলপাড়, ঘন ঘন আশ্রে পড়া উষ্ণ শ্বাস, রন্ধ্রে রন্ধ্রে শিহরণ, শিরায় শিরায় অসহ্য অনুভূতি নিয়ে মিশে রইল দুটো বুক। তাদের অজান্তেই ডানা ঝাপটানো অন্যরকম অনুভূতি। তাদের নিঃশব্দতায় ব্যক্ত হলো কিছু অবাধ্য বাক্য আর হৃদয় জুড়ে ছন্দ। কিরে ছেমরি, ওর সারা রাত মেঘালয়ের ভাইয়ের বুকে ঘুমিয়েও হয়নি, এখন বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছিস? আরশির কথায় চোখ খুলে তাকালো পালক। উঠে বসে বলল, একদম ফালতু বকবি না বেয়াদব। ও তাই? সত্যি বললেই ফালতু হয়ে গেল না? তুই কি মেঘালয়ের ভাইয়ের বুকে শুয়েছিলি না? দেখ, লাস্টবার বলছি, এসব ফালতু বকলে তোর মুখ কাইটা কাউয়ারে খাওয়াই দিম সেমরি। বলেই এক মুহূর্ত আর অপেক্ষা না করে উঠে গটগট করে ওয়াশরুমে ঢুকে পড়ল। দরজা লাগিয়ে দাঁড়িয়ে আছে চুপ করে। ও যে মিথ্যা বলেনি তা পালকও জানে, কিন্তু কি করবে? ও কথা মনে পড়লেও পালকের গায়ে কাঁটা দিচ্ছে। রাতে ওভাবে জাপটে থেকেই কখন যে মেঘের বুকে ঘুমিয়ে গেছে বুঝতেই পারেনি। দীর্ঘ 6 ঘন্টা মেঘের বুকে লেপ্টে থেকে সুদূর প্রায় 234 কিলোমিটার পথ কিভাবে পার হয়ে গেছে জানা নেই। ট্রেন সিলেটে এসে থেমেছে প্রায় রাত 2টা, রিসোর্ট এসে পৌঁছাতে আরও আধা ঘন্টা। সব মিলিয়ে সবার ঘরে গিয়ে ঘুমাতে 3টা বেজে গেছে। কিন্তু সবাই ঘুমালেও পালকের চোখে এক ফোঁটা ঘুম নামেনি। সারাক্ষণই মাথায় ট্রেনের ওই ঘটনা ঘুরপাক খাচ্ছে। সারা শরীর কেমন ঝমঝমিয়ে উঠছে। তার উপর সকাল থেকেই আরশির এমন লাগাম ছাড়া কথা। ট্রেন থামলেও পালকের ঘুম ভাঙেনি। আরশি উঠে পালককে ডাকতে এসে দেখে পালক মেঘের বুকে ঘুমিয়ে। সেই থেকেও ও শুরু করেছে। এখন কই থেকে কি কাহিনী করবে আল্লাহ মালুম। নিজের মন মস্তিষ্ক খুব পীড়া দিচ্ছে। তার উপর ওর কথায় বারবার ওই ঘটনা মনে পড়ে যাচ্ছে পালকের। নিজের শরীরে প্রথম কোনো পুরুষের স্পর্শ পেয়ে স্নায়ুতন্ত্রের যেন যুদ্ধ লেগেছে, রগে রগে বিদ্রোহ করছে। আর তার ফলে আকাশ সমান অস্থিরতা ছেয়ে আসে মন মন্দির। নিজেকে সামলে এগিয়ে গেল বেসিনের দিকে। পরপর কয়েকবার মুখে পানির ঝাপটা দিল। এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। এখন গোসল না করলে সারাদিন শরীর ম্যাচম্যাচ করবে। নিজের ওড়নাটা খুলতে গেলেই দেখ সেই চেনা সুবাসটা নাকে লাগলো। হাতের ওড়নাটা নাকে চেপে ধরল। আবেশে চোখ বন্ধ হয়ে গেল। কড়া পুরুষালী গন্ধটা পালককে ভীষণ বিমোহিত করে। দীর্ঘ সময় মেঘের গায়ের সাথে মিশে থাকায় পালকের জামা কাপড়ও মেঘের সুবাসটা মিশে গেছে। নিজেকে উন্মাদ পাগল লাগছে। বেহায়া অনুভূতিগুলো ডানা ঝাপটানোর প্রখরতা অঙ্গে অঙ্গে ছড়িয়ে যাচ্ছে। ইদানিং মেঘের হুটহাট কাছে আসা আর ছুঁয়ে দেওয়া যেন পালককে শেষ করে দিবে। দীর্ঘ 1 ঘন্টা ধরে শাওয়ার নিয়ে বেরোলো। শিমু আর আরশি আগেই বেরিয়ে গেছে। বেলা ঠিক 9টা বাজে। সাদা রঙের একটা সালোয়ার কামিজ আর জর্জেটের ওড়নাটা গায়ে দিয়ে চুলগুলো আশ্রে বেরোলো। বাইরে বেরিয়ে আশপাশটা দেখছে। রিসোর্টটা অসম্ভব সুন্দর। মেঘালয় চৌধুরী আগেই বুক করে রেখেছিল। একটু এগোতেই দেখে নিবিড় এদিকেই আসছে। আফু চল, তোর জন্য অপেক্ষা করছে সবাই টেবিলে। নিবিড়ের সাথে কিছু দূর যেতেই দেখলো খাবার টেবিলে সবাই উপস্থিত। পালক গিয়ে বসলো নিবিড়ের পাশের চেয়ারটায়। এত গুণে ঘুম ভাঙলো পালক? এই তো ফ্রেশ হতে একটু দেরি হয়ে গেছে আর কি।
ধ্রুবর কথায় স্মিত হেসে উত্তর দিল পালক। বাকি সবার সাথে টুকটাক কথা বলেই খাওয়া শুরু করলো। খেতে খেতে চোখ গেল পালকের সামনের চেয়ারটাতে। শুভ্র রঙের শার্ট পরিহিত মেঘ চুপচাপ কোনো দিক না তাকিয়ে খেয়ে যাচ্ছে, শার্টের হাতা গুটিয়ে রাখা কোনোই পর্যন্ত। বুকের কাছের বোতামগুলো সম্পূর্ণ খোলা, যা ভেতরে কালো রঙের টি শার্টটা দৃশ্যমান। মেঘকে সব সময় নর্মাল লুকেই দেখা যায়, এমন ক্যাজুয়াল স্টাইলে মেঘকে দেখলে কত মেয়ে যে হার্ট ব্রেক হবে জানা নেই। সাদা রঙের পোশাকে মেঘের চোখ দুটো নীলাভ গভীরতা যেন আরেক ধাপ বাড়িয়ে দিয়েছে। পালক খাওয়া ছেড়ে তাকিয়ে আছে মেঘের দিকে। খাওয়ার মাঝে মেঘ হঠাৎ চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। পালকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মেঘ দুই ভ্রু উঁচিয়ে প্রশ্নসূচক ইশারা করলো। পালক ফট করে ঘাড় নামিয়ে নিল। ওই চোখ দুটো দেখলে মন পালকের কথায় তলিয়ে যায় জানা নেই। আমি কিন্তু স্পষ্ট দেখতাছি ব্রো, ওগো লাইন ঘাট একদম রেল লাইনের মতো পরিষ্কার, কোনো যানজট নাই। খাবার মাঝেই কোনোই দিয়ে গুতিয়ে আদৃশ নীরবকে বলল, আমিও দেখতেছি তো, রাতে ট্রেনে বুকে নিয়ে ঘুমাচ্ছিল আর এখন চোখে চোখে ইশারা। ওহো, বাত বান গেই। আরশির কথার মাঝে ফোড়ন কেটে বলে। আরশির কথায় রাফাত অবাক হয়ে বলে, হোয়াট? বুকে নিয়ে ঘুমাচ্ছিলি মানে? কখন, কিভাবে, কোথায়? তোর মাথায় শালা টিউবলাইট, কইতাছি তো ট্রেনে। স্টেশনে নামার পর যখন আমি আফুরে ডাকতে গেছিলাম, তখন দেখি মেঘ ভাই ওরে এক হাতে জড়িয়ে রেখেছে আর আমাগো আফু ফিল্মের হিরোইনের মতো বুকে ঘুমিয়ে আছে। হাই, আমি তো ফটাফট ওখানে নিজেকে আরব ভাইয়ের সাথে কল্পনা করে ফেলেছি। থাম সিমরি, আবার ঘোর, তোর কাহিনী কমা। আমি তো এখনো অবাক হইনি, কত দূরে আমি জানি না। তুই জানবি কেমনে? তোর তো খালি খাওয়া, ট্রেনের মধ্যেও তোর মুখটা বন্ধ যায়নি। প্ল্যান তাহলে একদম টিপটাপ কাজে দিতেছে ভাই। এবার ওদের মাঝে দূরত্ব কমাতে আরও একটা কাজ করতে হবে। শোন। আদৃশকে থামিয়ে আরশি বলল, তুই থাম বেটা, আমার কাছে একটা ধুমধারাক্কা প্ল্যান আছে, একবারে সুপারস্টার টাইপ প্ল্যান। আমাকেও বলো তোমাদের সুপারস্টার প্ল্যান, আমিও ধুমধারাক্কা প্ল্যানে পার্টিসিপেট করতে চাই। ওদের মাঝে হঠাৎ আবরার এসে ওদের মতোই ফিসফিসিয়ে বলল কথাটা। সবাই বেশ অপ্রস্তুত হয়ে গেল। মাথাগুলো সরিয়ে স্বাভাবিক হয়ে বসলো নিবিড়, আদৃশ, রাফাত, আরশি। চারটা মিলে খাবার টেবিলে বসেও ওদের ফুসফুসারি লাগিয়েছে। ওদের অনেকক্ষণ ধরেই আবরার খেয়াল করছিল, তাই দুষ্টুমি করে ও ওদের ভেতরে ঢুকে পড়ল। আরে আরাব ভাই, আমরা তো ঘোরা নিয়ে প্ল্যানিং করছি, একেবারে ধুমধারাক্কা ঘুরবো আজ, সারাদিন ঘোরার উপরেই থাকবো। রাফাতের কথায় আরশি মুখ ভেঙচি দিয়ে বলে, হ্যাঁ দেখিস, ঘোড়ার উপর থাকতে গিয়ে নিজেই ঘুরে যাস না, শেষে এত ঘোরাঘুরি করে তোর জীবনটাই ঘুরে যাবে। আরশির এমন পাগল পাগল কথায় আবরা সহ বাকিরা হা হা করে হেসে দেয়। এইদিকে শিমু কোনো দিকে তাকানো বাদেই খেয়ে যাচ্ছে। হুট করে কাটা চামচটা হাত থেকে ঠাস করে পড়ে গেল। ঝুঁকে গিয়ে তুলতে নিলেই কারো মাথার সাথে সজোরে ধাক্কা লাগলো। আউচ! মাথায় হাত দিয়ে আর্তনাদ করে উঠল শিমু। সরি, আসলে আমিও চামচটা তুলতে চাইছিলাম। ধ্রুবর মাথায় হাত ঘষে বলল। শিমুর হাত থেকে চামচটা পড়ে যাওয়ায় ধ্রুব তুলতে গিয়েছিল। দুজন পাশাপাশি বসায় আর একসাথে নিচে ঝুঁকার কারণে বাড়ি লেগেছে। আরও কিছুক্ষণ কথাবার্তা বলে খাওয়া শেষ করে বেরিয়ে পড়ে সবাই। মালনীছড়া চা বাগানের সর্বপ্রতিষ্ঠিত চা বাগান বাংলাদেশের। শুধু বাংলাদেশেই নয়, পুরো উপমহাদেশ জুড়ে এর খ্যাতি। একে উপমহাদেশের সবচেয়ে বড় চা বাগান ধরা হয়। আদর্শপূর্ণ, সজীব, সবুজে ভরা এ প্রান্তর যে কোনো মানুষের ঘুরতে যাওয়ার বিশেষ আকর্ষণ। প্রতি বছর দেশে বিদেশে হাজারো মানুষ ছুটে আসে এ চিরসবুজ সৌন্দর্যের চাক্ষুষ প্রদর্শন করতে। যেন প্রকৃতি তার সৌন্দর্যের ডালি সযত্নে ছড়িয়ে রেখেছে। সৃষ্টিকর্তার সেরা কারুকার্যে এমন ছোট ছোট প্রদর্শন মন চোখ দুটোই ভরে আসে সকলের।
গাড়ি থেকে নেমেই এক ছুটে এগিয়ে গেল পালক। এমন প্রকৃতি বিনয়ী রূপ দেখে যেন খুশিরা বাদ ছাড়া হয়ে গেছে। খিলখিলিয়ে হেসে লাফিয়ে উঠল। পালকের মতো অন্যরাও যেন এমন দৃশ্য দেখে আত্মহারা হলো। গাড়ি থেকে নেমেই এক ছুটে আরশি, রাফাত, নিবিড়, আদ্রিস এদিকে ওদিকে ছুটে গেল। আবরারও ক্যামেরা দিয়ে এক একটা করে দৃশ্য আবদ্ধ করছে। শিমুর গাড়ি থেকে নামার সময় ধ্রুব ওর হাতটা ধরে নামিয়ে দিল। ওতে ওর বেশ অপ্রস্তুত হলেও ছোট্ট ধন্যবাদ দিয়ে ছুটে গেল আরশির পেছনে। পালকের এমন প্রফুল্ল চেহারা দেখে সবাই খুশি হয়ে গেল। মেঘের মুখেও মৃদু হাসির রেখা দেখা গেল। সবাই এক এক করে ভাগ করে আলাদা আলাদা ঘুরতে লাগলো। পালক আপন মনেই একা একা ঘুরছে আর সবুজ সমাহারগুলোকে ফোনের ক্যামেরায় বন্দি করছে। সামনের দিকে আর একটু এগোতেই পেছন থেকে কেউ হাত ধরে টান দিয়ে সরিয়ে দিল। ওদিকটায় বড় খাদ আছে, পরে গেলে তোমার মতো পিচ্ছি বায়নাকুলার দিয়েও খুঁজে পাওয়া যাবে না। মেঘালয়ের এরূপ কথায় বেশ চটে গেল পালক। মানছে সে খাটো, তা বলে এভাবে অপমান করবে? শুনুন, আমি মোটেও এতটাও ছোট নই, আমি যথেষ্ট লম্বা। আচ্ছা, তাই নাকি? বলেই মেঘ এগিয়ে এসে একেবারে সামনে এসে দাঁড়ালো পালকের। পালকের মাথাটা একেবারে বুক বরাবর ঠেকেছে মেঘের। ফর্সা অতি সুদর্শন চেহারার লোকটার উচ্চতা 6 ফুটেরও বেশি। ওর সামনে পালককে নিজেকে আরও বেশি খাটো মনে হলো। বেশ লজ্জা পেয়ে সরে গেল। পালকের মুখটা একটুখানি হওয়া দেখে মেঘ মুচকি হেসে একদম পেছনে এসে দাঁড়ালো। একটু ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে বলল,